আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা গত ক্লাসে প্রোমেটাফেজ এবং মেটাফেজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অ্যানাফেজ এবং টেলোফেজ সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো অ্যানাফেজ ধাপে কি বলেছে। অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমি গত ক্লাসে বলেছিলাম এই যে ক্রোমোজোমগুলো যে একটি ডটের সাথে যুক্ত থাকে এটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ারটি কি হয়েছে, প্রথমে আমরা দেখেছিলাম মেটাফেজ ধাপে যে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে ছিল। যেহেতু অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, সেজন্য দেখো এখানে দুই ভাগে বিভক্ত হওয়াটা দেখিয়েছে। ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এখন দেখো এই যে একটি যে সুতার মতো টান দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো একটি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। 2 নম্বর বলেছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে দেখো বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। আমরা জানি অপত্য মানেই হচ্ছে নতুন, তাহলে এই যে ক্রোমাটিডগুলো তৈরি হয়েছে এগুলোকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। 3 নম্বর অপশনে কি বলেছে, 3 নম্বরে বলেছে এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই যে এই ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে ছিল তখন একসাথে ছিল। অ্যানাফেজ ধাপে এগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে। বিভক্ত হওয়ার পর এগুলো কি করবে, এই যে তন্তু আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডল যন্ত্র বা তন্তু, স্পিন্ডল যন্ত্র বা তন্তুর সাথে যে যুক্ত ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলো পরস্পর বিপরীতমুখী হয়ে দুই মেরুর দিকে, কিছুগুলো উত্তর মেরু এবং কিছুগুলো দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হবে। এই যে দেখো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উত্তর মেরুর দিকে যাচ্ছে এবং যেগুলো নিচে যাচ্ছে সেগুলো হচ্ছে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। তো এখানে এর জন্য বলেছে অপত্য ক্রোমোজোমের অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে এবং অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে। এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে এই ক্রোমোজোমটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জে, এটি হচ্ছে ভি, এটা যদি উল্টা পাশে নাও এটি হচ্ছে এল, এবং এভাবে একটি যদি দাও লম্বাভাবে, এই যে এখানে একটি লম্বা, এইখানে থাকবে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ারটি, এটি হবে আই। তো ক্রোমোজোমগুলো যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাবে তখন ক্রোমোজোমগুলোকে কিসের মতো দেখাবে, ভি, এল, জে অথবা আই এর মতো। এখানে যে প্রাণীকোষটি দেখতে পাচ্ছ এখানে সবগুলো ভি আকৃতির দেখা যাচ্ছে। তোমরা যখন অঙ্কন করবা তখন কিছু জে এর মতো, কিছু এল, আই বা ভি এর মতো অঙ্কন করবে। চিত্র দেখো, চিত্র অ্যানাফেসের এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র, এটি হচ্ছে প্রাণী কোষের চিত্র। এই চিত্রগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা দেখব টেলোফেজ। টেলোফেজ ধাপে কি বলেছে, টেলোফেজ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। আমরা অ্যানাফেজে দেখেছিলাম ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অগ্রসর হচ্ছে। টেলোফেজ পর্যায়ে কি হবে, টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো অলরেডি এই যে বিপরীত মেরুতে পৌঁছে যাবে। এজন্য বলছে যে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। 2 বলেছে এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব ঘটে। প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এখন দেখো এই যে আমাদের ক্রোমোজোমগুলো 2 মেরুতে যখন চলে যায় তখন এই ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটবে এবং নিউক্লিয়ার পর্দার ভেতরে একটি
নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। প্রাণীকোষের ক্ষেত্রেও সেম, শুধু প্রাণীকোষে এক্সট্রা করে সেন্ট্রিওলের আবির্ভাব ঘটবে। তিনি কি বলেছে? তিনি বলেছে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জোট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। আমরা জানি যখন আমরা প্রোমেটাফেজ দেখেছিলাম তখন ক্রোমোজোমগুলো লম্বা সুতার মতো ছিল। মেটাফেজ এবং অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে থাকে। এখন যখন টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে, তখন ক্রোমোজোমগুলো যে মোটা এবং খাটো হয়েছিল সেগুলো আস্তে আস্তে সরু এবং লম্বা আকার ধারণ করবে। এগুলোকে আমরা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আর আমরা জানি ক্যারিওকাইনেসিস বলতে একটি কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের বিভাজনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি এবং চারটি থেকে আটটি এভাবে করে কোষ বিভাজন হতে থাকে এবং মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের যে সংখ্যা থাকবে সেটি হচ্ছে সমান। যদি একটি কোষে 20টি ক্রোমোজোম থাকে অপর কোষেও 20টি ক্রোমোজোম থাকবে। এখানে দেখো এটি একটি কোষ, এটি একটি কোষ, এটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং এটি হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের প্রথম একটি কোষ থেকে এই যে দুটি কোষের সৃষ্টি হচ্ছে, তার মানে কোষের ভেতরে নিউক্লিয়াসের আগে বিভাজন হবে, এটিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং কোষের বাইরে যে সাইটোপ্লাজম রয়েছে, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো আজকে আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে জানলাম, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সম্পর্কে জানলাম। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।